হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট। আজ আমি অ্যাকাউন্টিং ফার্স্ট পার্টের হিসাব বিজ্ঞান পরিচিত অধ্যায়ের যেই হিসাব টপিকটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। তো এর আগে আমরা লেনদেন এবং হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করেছিলাম। চাইলে আপনারা ওই ভিডিওগুলোকে আগে দেখে আসতে পারেন এবং তারপরে এই ভিডিওটি দেখতে পারেন। তো আমরা শুরু করি। তো প্রথম হচ্ছে হিসাব। তো হিসাব কি? হিসাব হচ্ছে একটা বিবরণী। তো এই বিবরণীতে কি থাকে? কোনো একটা লেনদেনের শ্রেণীবদ্ধ এবং সংক্ষিপ্ত একটা বিবরণী থাকে। তো আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব হচ্ছে ৫ প্রকার, আর সনাতন হিসাব বিজ্ঞানে হিসাব হচ্ছে ৩ প্রকার। তো আধুনিকভাবে হচ্ছে হিসাব কি আছে? ১ নম্বরে হচ্ছে আমাদের সম্পদ, ২ নম্বরে ব্যয়, ৩ নম্বর হচ্ছে দায়, ৪ নম্বর হচ্ছে মালিকানা সত্ত্ব, ৫ নম্বর হচ্ছে আয় হিসাব। এখন সম্পদ কি? সম্পদ হচ্ছে যে প্রতিষ্ঠানের অধিভুক্ত যে কোনো বিষয় যা থেকে ভবিষ্যতে প্রতিষ্ঠান সুবিধা পাবে তাকে সম্পদ বলে। যেমন আমি বলতে পারি যে ব্যাংক জমা, কিংবা হাতে নগদ, কিংবা মজুত পণ্য, অথবা বলতে পারি যে প্রাপ্য হিসাব। এগুলো হচ্ছে আমাদের সম্পদ। এখন দায়। দায় হচ্ছে যে প্রতিষ্ঠানের সম্পত্তির উপর শেয়ার হোল্ডার ব্যতীত অন্য কোনো পক্ষের দাবিকে বলা হয় দায়। অর্থাৎ মূল কথা হচ্ছে যে প্রতিষ্ঠানের সম্পত্তির উপর তৃতীয় কোনো পক্ষের দাবিকে বলা হয় দায়। দায় কোনগুলা? যেমন আমি বলতে পারি যে পাওনাদার, অথবা বলতে পারি বকেয়া বেতন, বকেয়া ভাড়া, এগুলো হচ্ছে আমাদের দায়। অথবা বলা যায় যে ব্যাংক ঋণ, এগুলো দায়। আচ্ছা, এরপর মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কি? প্রতিষ্ঠানের সম্পত্তির উপর মালিকের যে অধিকার সেটাকে বলা হয় মালিকানা সত্ত্ব। যেমন আমি বলতে পারি মূলধন, মূলধনের সুদ, এগুলা। এরপর হচ্ছে আয়। আয় কি? আয় হচ্ছে যে পণ্য বিক্রয় বা সেবা আয়ের মাধ্যমে প্রতিষ্ঠানে যা অর্জিত হয় তাকে আয় বলে। যেমন পণ্য বিক্রয়, এটা হচ্ছে আমাদের আয়। সেবা আয়, এগুলো হচ্ছে আমাদের আয়। তারপর হচ্ছে যে ব্যয়। ব্যয় হচ্ছে কি? পণ্য ক্রয় এবং সেবা গ্রহণের কারণে প্রতিষ্ঠানে যা সংগঠিত হয় বা যেই খরচটা হয় সেটা হচ্ছে যে ব্যয়। যেমন পণ্য ক্রয় করা হলো, বেতন প্রদান, বিদ্যুৎ বিল প্রদান, ভাড়া প্রদান, এগুলো হচ্ছে আমাদের ব্যয়। এরপর হচ্ছে সনাতন পদ্ধতিতে হিসাব হচ্ছে ৩ প্রকার। ১ নম্বরে হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, ২ নম্বর হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, ৩ নম্বর হচ্ছে আমাদের নামিক হিসাব। এখন ব্যক্তিবাচক হিসাব কোনগুলা? মানুষের নাম, শর্টকাট হচ্ছে মানুষের নাম দিয়ে যত হিসাব আছে সবগুলো হচ্ছে আমাদের ব্যক্তিবাচক হিসাব। যেমন রহিম, করিম, সুমন, মামুন, রবিউল, মানে যা যা আছে সবগুলা ব্যক্তি নাম দিয়ে, সবগুলো হচ্ছে আমাদের ব্যক্তিবাচক হিসাব। তারপর হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। আমরা মানে যে সকল হিসাবগুলো সম্পত্তি, যেমন আসবাবপত্র হিসাব, যন্ত্রপাতি হিসাব, কলকবজা হিসাব, এগুলো হচ্ছে আমাদের সম্পত্তিবাচক হিসাব। তারপর নামিক হিসাব। নামিক হিসাব কোনগুলা? যেমন বিক্রয় হিসাব, ক্রয় হিসাব, বেতন হিসাব, এরপরে বলা যায় ভাড়া হিসাব, তারপর বিজ্ঞাপন হিসাব, এগুলো হচ্ছে আমাদের নামিক হিসাব। এরপর আমি দেখি যে বিপরীত হিসাব কোনগুলো। আচ্ছা, বিপরীত হিসাব ৫ প্রকার। বিপরীত সম্পত্তি হিসাব, বিপরীত ব্যয় হিসাব, বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, বিপরীত আয় হিসাব এবং বিপরীত দায় হিসাব। প্রথমে আসি বিপরীত সম্পত্তি হিসাব। বিপরীত সম্পত্তি হিসাব কোনগুলা? যেই হিসাবগুলা আমাদের সম্পত্তিকে হ্রাস করে সেটা হচ্ছে আমাদের বিপরীত সম্পত্তি হিসাব। যেমন পুঞ্জীভূত অপচয় বা অপচয় সঞ্চিতি। আমরা যখন আর্থিক অবস্থায় বিবরণী করি, কিংবা আমরা যখন আর্থিক অবস্থায় বিবরণী করি, তখন আমরা সম্পত্তি পাশে স্থায়ী সম্পত্তির পয়েন্টের মধ্যে আমরা আগে স্থায়ী সম্পত্তি লিখি এবং তার থেকে অবচয়টাকে বাদ দিয়ে ফেলি। আমরা জানি স্থায়ী সম্পত্তি হচ্ছে আমাদের সম্পদ, এবং তার থেকে আমরা যখন অবচয়টাকে বাদ দিয়ে দিই, তার মানে কি আমরা সম্পত্তিটাকে কমিয়ে ফেলতেছি। অর্থাৎ বলা যায় যে অপচয় আমাদের সম্পত্তিকে হ্রাস করে ফেলে। যেমন আমি একটা এক্সাম্পল দিই যে আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা, এটার উপর ১০% সঞ্চিতি ধার্য করতে হবে। এখন আসবাবপত্র আমরা যখন আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের যে স্থায়ী সম্পত্তি যে ঘর আছে, আমরা সেখানে কি লিখবো? ১০,০০০ টাকা। তো এখানে আমাদের অবচয় আছে, যেহেতু অবচয় হচ্ছে আমাদের 10%, তো 10% অপচয়ের টাকা হচ্ছে ১,০০০ টাকা। এখন আমরা যখন নিট আসবাবপত্র লিখবো ৯,০০০ টাকা। এখন কি হচ্ছে? আমাদের এখানে অবচয়ের জন্য আমাদের ১,০০০ টাকা কমে যাচ্ছে, অর্থাৎ আমাদের সম্পত্তিটা হ্রাস করে ফেলতেছে। তো এজন্য অবচয় আমাদের বিপরীত সম্পত্তি হিসাব। তারপর কি? পুঞ্জীভূত অবলোপন, পুঞ্জীভূত অবক্ষয়, কুঋণ সঞ্চিতি। কুঋণ সঞ্চিতি আমরা প্রাপ্য হিসাব থেকে বাদ দিই।
বিপরীত দায় হিসাব শুধু একটাই আছে, এটা হচ্ছে ঋণপত্রের বার্তা। আমরা ঋণপত্র কোথায় লিখি? ঋণপত্র আমরা লিখি দীর্ঘমেয়াদী দায় নামে যেই ঘর আছে আর্থিক অবস্থা বিবরণীতে, সেই ঘরে। তো ঋণপত্র থেকে আমরা ঋণপত্রের বার্তাকে বাদ দিই, এজন্য এটা হচ্ছে বিপরীত দায় হিসাব। এরপর হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, যেগুলো মালিকানা সত্ত্বকে হ্রাস করে ফেলে, যেমন উত্তোলন। আমরা উত্তোলন কি করি? মূলধন থেকে বাদ দিয়ে দিই। তারপর হচ্ছে আমাদের লভ্যাংশ, এই লভ্যাংশ আমরা মূলধন থেকে বাদ দিই। ট্রেজারি স্টক, এটাও আমরা মূলধন থেকে বাদ দিই বা মূলধন হ্রাস করে। তারপর হচ্ছে বিপরীত আয় হিসাব, যেগুলো আয় কমিয়ে ফেলে, যেমন ক্রয় বার্তা। আচ্ছা, এখানে এটা ব্যয় হবে, এখানে আয়ের জায়গা হবে ব্যয়। যে বিপরীত ব্যয় হিসাব কোনগুলা? যেগুলো আমাদের ব্যয়কে কমিয়ে ফেলে, সেগুলো হচ্ছে আমাদের বিপরীত ব্যয় হিসাব। তো ক্রয় বার্তা, ক্রয় ফেরত, এগুলো হচ্ছে আমাদের ক্রয়কে হ্রাস করে জন্য বা ব্যয় কমিয়ে ফেলে, এই জন্য এটা হচ্ছে আমাদের বিপরীত ব্যয় হিসাব। তারপর হচ্ছে বিপরীত আয় হিসাব। আচ্ছা, এখানে আয় হবে, সরি, এখানে হবে আয়। আয় বিপরীত আয় হিসাব কোনগুলো তাহলে? যে সকল হিসাবগুলো আমাদের আয়কে হ্রাস করে ফেলে, সেগুলো হচ্ছে আমাদের বিপরীত আয় হিসাব। তো এটা কি কি? প্রথম হচ্ছে আমাদের বিক্রয় বার্তা। বিক্রয় বার্তা আমরা কি করি? বিক্রয় থেকে বাদ দিই। বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত কি করি? আমরা বিক্রয় থেকে বাদ দিয়ে দিই। এজন্য বিক্রয় বার্তা এবং বিক্রয় ফেরত হচ্ছে আমাদের বিপরীত আয় হিসাব। তারপর ডেবিট এবং ক্রেডিট। তো ডেবিট কোনটা? মানে ডেবিট হচ্ছে যে, আচ্ছা, প্রথমে আসি যে সম্পত্তি এবং ব্যয়। যদি সম্পদ বৃদ্ধি পায় ডেবিট, ব্যয় বৃদ্ধি পেলেও ডেবিট। সম্পত্তি যদি হ্রাস পায় তাহলে হচ্ছে ক্রেডিট, আর যদি সব ব্যয় হ্রাস পায় তাহলেও ক্রেডিট। তারপর হচ্ছে যে আয়, দায় এবং মালিকানা সত্ত্ব, যদি এই তিনটা বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে হিসাব সমীকরণ। এখন হিসাব সমীকরণ কি? হিসাব মূল কথা আমি যদি বলি, সংক্ষেপে যদি বলি, তাহলে কি হচ্ছে যে আর্থিক অবস্থার উপাদান সমূহ তথা, অর্থাৎ আর্থিক অবস্থার উপাদান কোনগুলা? সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব। তো এই সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্বের মধ্যে আমি যে সম্পর্কটা প্রকাশ করি, সেটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ। যেমন আমরা যদি হিসাব সমীকরণ লিখি, সম্পত্তি ইকুয়াল টু দায় যোগ মালিকানা সত্ত্ব। এখন এই সম্পত্তিকে আমরা যদি ইংরেজিতে লিখি তাহলে কি আসে? এ, এ মানে হচ্ছে আমাদের অ্যাসেটস, তারপর হচ্ছে এল মানে হচ্ছে লায়াবিলিটিস, তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব মানে হচ্ছে ইকুইটি বা ওনার্স ইকুইটি। এখন আমি যদি একটু এটাকে ব্রড করি বা একটু বড় করি, কি হচ্ছে যে সম্পত্তি ইকুয়াল টু দায় যোগ মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। অর্থাৎ এখানে যে মালিকানা সত্ত্বটা আছে, এখানে যে মালিকানা সত্ত্ব আছে, সেই মালিকানা সত্ত্বকে আমরা আরো যদি এক্সপান্ড করি বা একটু যদি বড় করি, তাহলে আমরা পাচ্ছি মূলধন। মূলধন মানে হচ্ছে সি, ক্যাপিটাল। আয় মানে হচ্ছে রেভিনিউ মানে আর। ব্যয় মানে হচ্ছে এক্সপেন্সেস, তার মানে হচ্ছে ই। ডি মানে ড্রয়িংস মানে উত্তোলন। মূলধনের সাথে আমরা আর কে যোগ করব, ই কে বাদ দিব, ডি কে বাদ দিব। এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ। এখন পরীক্ষার সময় নিজে মানে মাঝে মাঝে আসে কোশ্চেন যে নিচের কোন হিসাব সমীকরণটি সঠিক। তো তখন আমাদেরকে সঠিকটা অ্যান্সার করতে হবে। অর্থাৎ এটাকে আমরা এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। ওকে, তারপর হিসাব সমীকরণ। তো এখানে এ হচ্ছে আমাদের মোট সম্পদ, এল প্লাস ই হচ্ছে আমাদের মোট দায়। এখন এল মানে হচ্ছে বহির্দায়, আর ই মানে হচ্ছে অন্তর্দায় বা অভ্যন্তরীণ সত্তা বা মালিকানা সত্তা। বহির্দায় কোনগুলা? বাইরের পক্ষানিকর যে দায়টা, সেটা হচ্ছে আমাদের বহির্দায়, অর্থাৎ তৃতীয় পক্ষানিকর যে দায়। আর অন্তর্দায় হচ্ছে প্রতিষ্ঠানের মধ্যে যেই দায়টা থাকে, সেটা হচ্ছে আমাদের অন্তর্দায় বা মালিকানা সত্ত্ব। যেমন মালিক হচ্ছে আমাদের ব্যবসায়ের একজন পাওনাদার, অর্থাৎ মালিককে আমরা আমাদেরকে টাকা দিয়ে দিতে হবে, এজন্য মালিককে বলা হয় অন্তর্দায় বা অভ্যন্তরীণ দায়। তারপর হচ্ছে যে হিসাব সমীকরণের উপর প্রভাব। আমি এখানে 4টা লেনদেন লিখেছি। তো প্রথমটা হচ্ছে যে বিনিয়োগ করা হলো, বিনিয়োগ করা হলো, ভাড়া প্রদান করা হলো, সেবা প্রদান এবং যন্ত্রপাতি ক্রয়। তো বিনিয়োগ করা হলে আমি যদি জাবেদা করি, কি আসে? যে বিনিয়োগ হিসাব ডেবিট, সরি সরি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। বিনিয়োগ করা হলো বলতে এখানে মানে নতুন ব্যবসায়ের জন্য বিনিয়োগ করা হয়েছে। তো নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। তো আমি যদি এটাকে দেখি যে নগদান মানে সম্পদ এবং মূলধন মানে হচ্ছে ই। নগদান বাড়ছে তার মানে কি? এ বৃদ্ধি পেয়েছে। মূলধন হিসাব, মূলধন বেড়েছে তার মানে কি? মালিকানা সত্ত্ব বা ই বৃদ্ধি পেয়েছে।
ভাড়া পরিশোধের জায়গাতে কি হবে? ভাড়া হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এখন ভাড়ার মাধ্যমে কি হচ্ছে এখানে? ই হ্রাস পাচ্ছে। ভাড়া মানে কি ব্যয়টাকে বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি ই হ্রাস পাচ্ছে, এবং নগদান হ্রাস পেয়েছে, তার মানে কি সম্পত্তি হ্রাস পেয়েছে, এ হ্রাস পেয়েছে। তারপর হচ্ছে সেবা প্রদান। সেবা প্রদান এটা যাবে কি? নগদান হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট। আমরা জানি কি নগদান হচ্ছে আমাদের সম্পত্তি, আর সেবা হচ্ছে আমাদের ই বা মালিকানা সত্ত্ব। তো যখন আমাদের সেবা আয়টা বেড়েছে, তার মানে কি মালিকানা সত্ত্ব বেড়েছে, আর নগদান হিসাব অর্থাৎ সম্পত্তি যখন বেড়েছে, তার মানে কি এ বৃদ্ধি পেয়েছে। তারপর হচ্ছে যন্ত্রপাতি ক্রয়, যাবে কি হবে? যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি ও সম্পদ, নগদান সম্পদ, তার মানে কি একটা হচ্ছে এ বৃদ্ধি এবং এ হ্রাস। এটা হচ্ছে আমাদের হিসাব নিয়ে আলোচনা। তো আশা করি সবাই বুঝেছেন। বলতে আমাদেরকে জানাবেন প্রবলেম আমাদের যেই অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাপের প্রবলেম সলভিং ফিচারে। তো আপনার ইচ্ছে হলে আমাদের যেই অ্যাপটি রয়েছে, প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট, তাহলে আপনি আমাদের অ্যাপটি পেয়ে যাবেন, এবং আপনি আমাদের অ্যাপের মধ্যে এইচএসসি প্রিপারেশন কিংবা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন দুটাই খুব ইজিলি আপনি নিতে পারবেন। তো আজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ নেক্সট পার্টে আমরা লেনদেনে ব্যবহৃত বিভিন্ন দলিল নিয়ে আলোচনা করব।